মাত্র 20 দিনের একটা যুদ্ধ কিভাবে গোটা বিশ্বের শ্বাস বন্ধ করে দিতে পারে, আজ আমরা সেটা চোখের সামনে দেখছি। আমেরিকা ও ইরানের এই সংঘাত এখন শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মাত্র 20 দিনের মধ্যে এর প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্ব জুড়ে। শেয়ার বাজার ভেঙে পড়েছে, তেলের দাম লাগাম ছাড়া, এলপিজি সিলিন্ডারের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, কারো ব্যবসা ধসে যাচ্ছে, কারো বহুদিনের ভ্রমণের পরিকল্পনা মুহূর্তে ভেস্তে যাচ্ছে। এরই মধ্যে গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালানো শুরু হয়েছে। তাহলে গ্যাস মিলবে কিভাবে? পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে বুঝতে পারছেন? টিভির পর্দায় তেহরানের আগুন দেখা একরকম, কিন্তু যখন সেই আগুনের তাপ আপনার পকেটে লাগে, আপনার সঞ্চয় গলিয়ে দেয়, তখন যুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। ভারতে অনেকেই ভেবেছিল আমেরিকার মতো সুপার পাওয়ারের সামনে ইরান টিকতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারেনি ইরান এই যুদ্ধটা অন্যভাবে লড়ছে। সরাসরি সামরিক শক্তির বদলে তারা বেছে নিয়েছে এক ভয়ঙ্কর কৌশল, অর্থনৈতিক শ্বাসরোধ। আর আজ আমরা সেই শ্বাসরোধের প্রভাব নিজেরাই অনুভব করছি। ভিয়েতনামের সরকার মানুষকে নির্দেশ দিয়েছে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, কারণ দেশের জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে। বাংলাদেশে শুরু হয়েছে জ্বালানি রেশনিং, আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত, ফ্লাইট বাতিল, রুট বন্ধ, টিকিটের দাম আকাশ ছোঁয়া। অর্থাৎ জ্বালানির দাম থেকে শুরু করে আকাশপথের অচল অবস্থা, প্রতিটি সমস্যার বোঝা গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। এই পরিস্থিতি আরো খারাপ হয়েছে কারণ একের পর এক বড় এনার্জি সেন্টার অচল হয়ে পড়েছে। ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শোধনাগার বন্ধ, সৌদি আরবেও একই অবস্থা। কাতারের শীর্ষ এলএনজি কেন্দ্র গত সপ্তাহ থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই জায়গা, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এবং এলএনজি এই সরু জলপথ দিয়েই যায়, আর এখন সেই পথ প্রায় পুরোপুরি বন্ধ। খবর আসছে ইরান এখানে মাইন বসাচ্ছে, মানে জাহাজ চলাচল সম্পূর্ণ থেমে। অর্থাৎ শুধু যুদ্ধ নয়, এটা এখন বিশ্ব অর্থনীতির শ্বাসরোধের পরিকল্পনা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকি দিচ্ছেন, যদি দ্রুত এই মাইন সরানো না হয় তাহলে এর ফল ভয়ঙ্কর হবে। ইতিমধ্যেই খবর এসেছে আমেরিকা ইরানের 16টি মাইন বসানো জাহাজ ধ্বংস করেছে। কিন্তু প্রশ্নটা এখানে, এই যুদ্ধ কি সত্যি যুদ্ধক্ষেত্রে লড়া হচ্ছে, নাকি আমাদের সবার পকেট, জ্বালানি আর দৈনন্দিন জীবনটা এখন আসল যুদ্ধের ময়দান? বিপদ কিন্তু এখানেই শেষ নয়, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। কারণ ইরান এখন বড় যুদ্ধ জাহাজের বদলে ছোট ছোট নৌকা ব্যবহার করছে, যেগুলিতে একবারে মাত্র 2-3টি করে মাইন বসানো হচ্ছে। শুনতে ছোট কৌশল মনে হলেও আসলে এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এই ছোট জাহাজগুলিকে খুঁজে পাওয়া কঠিন এবং থামানো কঠিন। আর ঠিক এখানেই পুরো বিশ্ব জুড়ে অনিশ্চয়তা আরো বাড়ছে। অন্যদিকে এই যুদ্ধের খরচ প্রতিদিন বাড়ছে, আর এই টাকা কোথা থেকে আসছে? কোনো সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না, এর বোঝা ধীরে ধীরে পড়ছে আমার আপনার উপরেই। জ্বালানির দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। অর্থাৎ যুদ্ধটা যত দূরেই হোক না কেন, এর বিল আমরা সবাই মিলে দিচ্ছি। শুধু ইরানই এই যুদ্ধের মাসুল দিচ্ছে এটা ভাবলে ভুল হবে। হ্যাঁ, সেখানে প্রাণহানি সবচেয়ে বেশি ঠিকই, কিন্তু তার সঙ্গে আমেরিকা, ইসরায়েল, এমনকি পুরো বিশ্বই এর প্রভাব অনুভব করছি। তাই ভয়েস অফ ইন্ডিয়ার আজকের এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজবো, কখন এবং কিভাবে আমরা সবাই এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়লাম? আমরা এখান থেকে বের হব কিভাবে? এই ফুয়েল এমার্জেন্সি বা জ্বালানি সংকট আসলে কি? ভারতের উপর এর প্রভাব কতটা গভীর হতে পারে? আর বিশ্বের বাকি অংশে এর ঢেউ কত দূর পর্যন্ত পৌঁছতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধের বিল শেষ পর্যন্ত কে দেবে, এবং জ্বালানির সংকটের প্রভাব আরো বেশি পড়তে চলেছে কিনা? এই প্রশ্নগুলির উত্তর জানা এখন শুধু গুরুত্বপূর্ণ নয়, প্রয়োজনীয়। কারণ পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের জন্যই কঠিন সময়ে শুরু হতে পারে। চলুন এবার পুরো বিষয়টা খোলসা করে দেখি। 7ই মার্চের পর থেকেই ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 60 টাকারও বেশি বেড়েছে। আর বাণিজ্যিক সিলিন্ডারের অবস্থা আরো খারাপ। যেগুলি হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হতো তার দাম 115 টাকা বেড়ে প্রায় 2000 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু আসল সমস্যা শুধু দাম বাড়া নয়,
দেশের অনেক শহরে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহই বন্ধ হয়ে যাচ্ছে। আর এর ফলাফল কালোবাজারে একই সিলিন্ডার ৩,০০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এই অবস্থায় বেঙ্গালুরু ও চেন্নাইয়ে একাধিক হোটেল রেস্তোরাঁ বন্ধের ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ের অর্ধেকের বেশি রেস্তোরাঁ প্রায় বন্ধই হয়ে গেছে, নয়তো বন্ধ হওয়ার মুখে। পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে গ্যাসের সংকট স্পষ্ট হচ্ছে। এতদিন সব ঠিক আছে বলে দাবি করলেও শেষ পর্যন্ত সরকারকেও নড়ে চড়ে বসতে হচ্ছে। হরদীপ সিং পুরী প্রথমে আশ্বস্ত করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখন কেন্দ্র সরকার অপরিহার্য পণ্য আইন জারি করেছে। এর মানে সরকার এখন কার্যত যুদ্ধকালীন ক্ষমতা ব্যবহার করে এলপিজি সরবরাহ নিয়ন্ত্রণ করবে। মজুতদারি রুখতে ঘরোয়া সিলিন্ডার বুকিং এর ব্যবধান 21 থেকে বাড়িয়ে 25 দিন করে দিয়েছে। শোধনাগারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া এলপিজি উৎপাদন বাড়াতে, যাতে গ্যাস এজেন্সির সামনে নোটবন্দির সময়ের মতো লাইন না পড়ে। কিন্তু এলপিজির সংকটের জেরে দেশের একাধিক জায়গায় গ্যাসের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে। পাঞ্জাবের বার্নালায় ৬৬ বছর বয়সী ভূষণ কুমার মিত্তাল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, মাত্র একটি সিলিন্ডারের অপেক্ষায়। একইভাবে উত্তরপ্রদেশের ফারুখাবাদের ৭৫ বছর বয়সী মুক্তার আনসারিও গ্যাসের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এই সংকট শুধু রান্নাঘরেই থেমে নেই, এয়ারলাইন সংস্থাগুলিও আগাম সতর্ক হয়ে ভাড়া বাড়াতে শুরু করেছে। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে প্রতিটি অভ্যন্তরীণ টিকিটে ৪০০ টাকা ফুয়েল চার্জ বসিয়েছে। পশ্চিম এশিয়া এবং আফ্রিকা রুটে অতিরিক্ত চার্জ আরও বাড়ানো হয়েছে, যা এখন $90 পৌঁছেছে। পেট্রোলের দাম এখনো তেমন বাড়েনি, কিন্তু সরকারের আগের রেকর্ড বলছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ করেই দাম বাড়ানো হতে পারে। এর মাঝেই বড় প্রশ্ন উঠে আসছে, দেশের মানুষের উপর এত চাপ পড়লেও কেন সরকার আন্তর্জাতিক মঞ্চে এই যুদ্ধ নিয়ে সরাসরি অবস্থান নিচ্ছে না? কারণটা বোঝা যায় ভারতের জ্বালানি নির্ভরতা দেখলেই। ভারত তার মোট অশোধিত তেলের 85% বেশি আমদানি করে, আর সেই আমদানির অর্ধেকেরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে। এলএনজির ক্ষেত্রেও একই অবস্থা, 50 থেকে 55% সরবরাহ আসে উপসাগরীয় দেশগুলি থেকে। আর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে এলপিজির ক্ষেত্রে। ভারতের প্রায় 90% এলপিজি আমদানি হরমুজ প্রণালী দিয়েই আসে। এখন সেই পথই প্রায় বন্ধ, তাই বাজারে গ্যাসের এই ভয়াবহ সংকট তৈরি হয়েছে। তবে বিষয়টি এখন শুধুমাত্র হরমুজ প্রণালীতেই আটকে নেই। ডোনাল্ড ট্রাম্পকে না জানিয়ে নাকি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করে ফেলেছে ইসরায়েল। পাল্টা কাতারের তরল প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে বদলা নিয়েছে তেহরানও, যেখান থেকে ভারতবর্ষের 90% গ্যাস আসে। মানে এখন গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতেও হামলা চালানো শুরু হয়েছে। তার মানে পরিস্থিতি এখন কতটা ভয়াবহ হতে চলেছে বুঝতেই পারছেন। কিন্তু সমস্যা এখানেই থেমে নেই। আরেকটি বড় সংকট তৈরি হচ্ছে সারের ক্ষেত্রে। ভারতের 1/3 বেশি সার আসে মধ্যপ্রাচ্য থেকে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সার উৎপাদনও কমছে। কৃষিক্ষেত্রে সারের অভাব কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তা আলাদা করে বলার দরকার নেই। এর পাশাপাশি যেসব কৃষক চাল, পেঁয়াজ, কলা বা মশলা উপসাগরীয় দেশগুলিতে রপ্তানি করেন, তাদেরও অনেক বড় ক্ষতির মুখে পড়ছেন, কারণ হরমুজ প্রণালীতে শিপিং কার্যত স্থগিত। এই যুদ্ধের কারণে প্রায় $12 বিলিয়ন রপ্তানি ঝুঁকির মুখে, যা ভারতের মোট কৃষি রপ্তানির 20%-এরও বেশি। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধের ধাক্কা আমেরিকার তুলনায় ভারতকে অনেক বেশি আঘাত করতে পারে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রেও ইতিমধ্যেই সতর্ক বার্তা এসেছে। প্রায় 0.5% পতনের আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে আমেরিকা ইরানের উপর হামলা করার আগে হয়তো হরমুজ প্রণালীর এই গুরুত্বটা ঠিকমতো ভাবেইনি, কিন্তু এখন তার ফল ভোগ করছে গোটা বিশ্ব, আর সবচেয়ে বেশি চাপ পড়ছে ভারতের উপর। যদিও এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার 2টি ভারতীয় তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ দুটির নাম পুষ্পক এবং পরিমল। ভারত ও ইরানের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা হওয়ার পর এই 2 ট্যাঙ্কার নিরাপদে প্রণালী পেরোতে পেরেছে বলে খবর। একটা বড় ভুল সবাই শুরুতেই করেছে, তেলকে শুধু গাড়ির জ্বালানি হিসেবে দেখা। কিন্তু বাস্তবটা অনেক গভীর।
তেল আসলে পুরো অর্থনীতির মেরুদণ্ড। রং, সার, রাবার, প্রসাধনী সামগ্রী, প্লাস্টিক, পরিষ্কার করার জিনিস, প্রতিদিন আমরা যা যা ব্যবহার করি তার একটা বড় অংশই তেলের উপর নির্ভরশীল। আর এখন সেই অর্থনৈতিক জীবনরেখাতেই আঘাত এনেছে। ইরান কার্যত সেই শিরা চেপে ধরেছে যেখান দিয়ে বিশ্ব অর্থনীতি বেঁচে থাকে। এটা ঠিক না ভুল সেটা আপনারাই বিচার করুন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইরান জানে তারা সরাসরি আমেরিকার সঙ্গে শক্তির লড়াইয়ে জিততে পারবে না, তাই তারা অন্য পথ বেছে নিয়েছে। যুদ্ধকে দীর্ঘায়িত করা, সবাইকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়া আর অর্থনৈতিক ক্ষতির বোঝা পুরো বিশ্বের উপর চাপিয়ে দেওয়া, এবং বাস্তবে তারা এখন সেটাই করছে। যদি নির্ভরতার দিক থেকে দেখা যায় তাহলে চীনের পরই ভারত সবচেয়ে বেশি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। কিন্তু সমস্যাটা হলো চীনের জন্য এই পথ আংশিকভাবে খোলা, তাহলে সবচেয়ে বড় ধাক্কাটা কার উপর পড়বে? স্পষ্টতই ভারতের ওপর। আর হরমুজ প্রণালী শুধু তেল বা পণ্য পরিবহনের পথ নয়, এর নিচ দিয়ে সমুদ্র তলে চলে গেছে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবল, যার উপর ভারতের পশ্চিমাঞ্চলের 30% বেশি ইন্টারনেট ট্রাফিক নির্ভর করে। ব্যাংকিং সিস্টেম, ক্লাউড পরিষেবা, আন্তর্জাতিক ব্যবসার যোগাযোগ সবই এই কেবলের মাধ্যমেই চলে। আগামী দিনে যদি যুদ্ধের প্রভাব এই কেবলগুলির উপর পড়ে তাহলে শুধু জ্বালানি নয়, ডিজিটাল সংযোগও বিপর্যস্ত হতে পারে। ভারত একা নয়, এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরো অনেক দেশ আছে যারা তেলের জন্য সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল। ভিয়েতনামে ইতিমধ্যেই সংকট শুরু হয়েছে, বাংলাদেশের জ্বালানি রেশনিং চলছে, পাকিস্তানে আগে থেকেই মুদ্রাস্ফীতি ছিল, এখন তার সঙ্গে যেটা হচ্ছে জ্বালানির বাড়তি চাপ। শ্রীলঙ্কার সদ্য একটি অর্থনৈতিক সংকট থেকে বেরিয়েছে, আবার নতুন বিপদের মুখে দাঁড়িয়ে। ইউরোপেও এর প্রভাব বাদ যাচ্ছে না, সেখানে জ্বালানি এবং যাতায়াত খরচ দ্রুত বাড়ছে। এর ছাপ শেয়ার বাজারেও স্পষ্ট। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপের শেয়ার প্রায় 6% পড়ে গেছে, ইজিজেটের শেয়ারও 4%-এর নিচে। এটা শুধু বাজারের ওঠানামা নয়, এটা একটা সতর্ক বার্তা। যুদ্ধ চলতে থাকলে বিমান সংস্থাগুলির পক্ষ থেকে নিজেদের খরচ চালানোর কঠিন হয়ে পড়বে। এবার আসি আরো গভীর সমস্যায়। তেল ও প্রাকৃতিক গ্যাস শুধু জ্বালানি নয়, এগুলি থেকে অসংখ্য শিল্পের কাঁচামাল তৈরি হয়। বিশ্বের প্রায় 90-92% সালফার আসে তেল ও গ্যাসের শোধন প্রক্রিয়া থেকে। এই সালফার থেকেই তৈরি হয় সালফিউরিক অ্যাসিড, যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত শিল্প রাসায়নিক। এখন তেলের সরবরাহ কমে যাওয়ায় সালফার এবং সালফিউরিক অ্যাসিড নির্ভর সমস্ত শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম ধাক্কা পড়ছে ধাতু শিল্পে। কপার, কোবাল্ট, নিকেল এইসব গুরুত্বপূর্ণ ধাতুর উৎপাদন ব্যাহত হচ্ছে। গত কয়েকদিনে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়েছে, তারপর আবার কিছুটা কমেছে, কারণ বাজার নিজেই বুঝে উঠতে পারছে না এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে নাকি হঠাৎ থেমে যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যদি এই সংখ্যা চলতেই থাকে তাহলে ভারতের জন্য এটি সত্যিই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। কারণ তেলের দাম বাড়া মানে শুধু জ্বালানি নয়, অর্থনীতির প্রতিটা স্তরে তার প্রভাব পড়তে পারে। গ্রসারি বিল, পরিবহন, অটো ভাড়া, একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা খরচ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এটা নতুন কিছু নয়, ইতিহাসে এর উদাহরণ রয়েছে। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় ভারতে মুদ্রাস্ফীতি 9% ছাড়িয়ে গিয়েছিল। আবার 2022 সালে ইউক্রেন যুদ্ধের পরেও তেলের দাম $100 উপরে গিয়েছিল। সেই সময় ভারত রাশিয়া থেকে তেল কিনে পরিস্থিতি কিছুটা সামলেছিল। এই কারণে এখন রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার কাছ থেকে যে ছাড় বা অনুমতি মিলেছে সেটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী 1-2 সপ্তাহে বোঝা যাবে এটা পরিস্থিতি কতটা স্থিতিশীল করতে পারে। সরকারও বলছে বিকল্প জ্বালানি সরবরাহের পথ খোঁজা হচ্ছে, কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। অনেকের মতে সরকার এই সংকট বুঝতে একটু দেরি করে ফেলেছে। এখন যেহেতু যুদ্ধ চলছে তাই এর সম্পূর্ণ অর্থনৈতিক খরচ হিসেব করা কঠিন। তবুও প্রাথমিক অনুমান বলছে যদি টানা 3 মাস তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $120 মধ্যে থাকে তাহলে বৈশ্বিক অর্থনীতির গতি 0.5% থেকে 1% পর্যন্ত কমে যেতে পারে। সবকিছু শেষে এসে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই যুদ্ধ কবে থামবে? 20 দিন কেটে গেছে কিন্তু যুদ্ধ বিরতির কোনো স্পষ্ট লক্ষণই নেই। ইরান এখন মাইন বিছিয়ে চলছে,
পিছিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত নেই, কারণ ইরান জানে এই যুদ্ধ দীর্ঘদিন চলবে আর বিশ্বই আগে ক্লান্ত হয়ে পড়বে। তাই তারা আপাতত কোনো আলোচনা বা যুদ্ধবিরতিতে রাজি নয়। তাদের অবস্থান পরিষ্কার, যতক্ষণ না আমেরিকা এবং ইসরায়েল পরাজয় এবং আত্মসমর্পণ মেনে নিচ্ছে ততক্ষণ কোনো কথা নয়। এখন ধরুন সবচেয়ে ভালো পরিস্থিতিতে আজই যুদ্ধ থেমে গেল, তবুও কিন্তু সহজে সমস্যা মিটবে না। শিপিং লেন পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। তেলের দামও ধীরে ধীরে নামবে, অর্থাৎ সব ঠিক থাকলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে 2 থেকে 3 মাস লেগেই যাবে। কিন্তু বাস্তবটা আরো কঠিন। এই যুদ্ধ এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেতর থেকে ইঙ্গিত আসছে ইরান সরাসরি সৈন্য মোতায়েনের কথা ভাবছে। অনেকে ইতিমধ্যেই এই অভিযানকে অপারেশন এপিক ব্লান্ডার বলছে। আর যদি সত্যি সেনা পাঠানো হয় তাহলে সেটা আরো বড় ভুলে পরিণত হতে পারে। তার মানে কি, এই যুদ্ধ অন্তত 3 থেকে 6 মাস পর্যন্ত চলতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদি সেটা হয় তাহলে হরমুজ প্রণালীও পুরোপুরি স্বাভাবিক হবে না, কখনো খুলবে কখনো বন্ধ হবে। তেলের দাম $100 উপরে ওঠানামা করবে। বিমান চলাচল কিছুটা ঠিক হলেও অনিশ্চয়তা এবং অস্বাভাবিক রুটের কারণে খরচ অনেক বেশি থাকবে। অর্থাৎ সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সামনের সময়টা সহজ নয়। এই কারণে এখন আমেরিকার ভিতরে এবং বাইরে অনেক মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে সরব হচ্ছেন। এই যুদ্ধটা হয়তো 1000 কিলোমিটার দূরে শুরু হয়েছে, কিন্তু এর প্রভাব আজ আমাদের রান্নাঘর, আমাদের পকেট, আমাদের ভবিষ্যৎ সব জায়গায় পৌঁছে গেছে। আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? আর এই যুদ্ধ কি সত্যিই থামবে নাকি আরো বড় সংকটের দিকে আমরা এগোচ্ছি? কমেন্টে আপনার মতামত জানাতেই হবে, কারণ এই আলোচনা এখন সবার জন্য জরুরি।